সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। একেবারে বিস্তারিত। দেশে ফেরার 2 দিন পর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। সোমবার সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে পোস্টাল ভোট নিবন্ধনে ডাক বিভাগের কার্যক্রম পরিদর্শন গিয়ে সিইসি এএমএম নাসিরউদ্দিন জানান, ভোটের দিন যত এগিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো হবে। পোস্টাল ভোট নিবন্ধনের সময় আছে আর মাত্র 3 দিন। ডাক বিভাগের মাধ্যমে দেশের অভ্যন্তর ও বাইরে থেকে পোস্টাল ভোট নেওয়া হচ্ছে এবার। সোমবার ডাক বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর ভোট নিয়ে তৈরি হওয়া ভীতিকর পরিবেশ ধীরে ধীরে ঠিক হবে। ইসির প্রতি মানুষের আস্থা আছে বলেও জানান তিনি। আস্থা তো আছে, রাস্তা তো ফিরে আসার তো বড় নেই। রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। এদিকে নির্বাচন কমিশনের সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দেশে ফিরে ভোটার হবেন তারেক রহমান। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। এছাড়াও বিএনপি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় বলে জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি এই সমস্ত হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে সব প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানীর 36 জুলাই এক্সপ্রেসওয়েতে তৈরি হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ। সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে যৌথ সভা করছে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান দেশে ফেরার পর তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার। প্রবাস জীবনের মায়া ছেড়ে আর মাত্র 2 দিন পরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসান হচ্ছে দলীয় নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষা। প্রায় 1.5 যুগ ধরে লন্ডনে বসেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। চরম সংকটেও চাঙ্গা রেখেছেন নেতাকর্মীদের মনোবল। তাই স্বাভাবিকভাবেই প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক উচ্ছ্বসিত বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল। আমাদের তাকে এখানে বরণ করা, এখানে আমাদের নাগরিক সংবর্ধনা হবে। 25 তারিখে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনসমাগম হবে। দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর 300 ফিট সড়কেই চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ। অনুষ্ঠানে মোট 1000 মাইক থাকছে। বিমানবন্দর থেকে নীলা মার্কেট পর্যন্ত শোনা যাবে তারেক রহমানের বক্তব্য। মাইক 1000 পিস আর সাউন্ড সিস্টেম আছে। দ্রুত শেষ করতে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা। দায়িত্বশীলরা মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা সুগম করবে গণতান্ত্রিক উত্তরণের পথ। প্রিয় নেতার আগমনকে আমরা একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে রূপ দিতে চাই আমরা, এবং আমরা বিশ্বাস করি যে তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আবারও আরেকটি ধাপে এগিয়ে যাবে। আমরা তাকে এক নজর দীর্ঘদিন পরে দেখব, এই আশা এবং প্রত্যাশা রেখে লাখো লাখো কোটি জনতা 25 তারিখে এখানে জমায়েত হবে। সব মিলিয়ে তাকে স্বাগত জানাতে সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চাই বিএনপি। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি থাকবে সিএসএফ। পুরো প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে শেষ করতে চাই বিএনপি। পরিদর্শনে গিয়ে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছে, দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 25 ডিসেম্বর লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সঙ্গে আসবেন স্ত্রী ডক্টর জোবাইদ রহমান ও কন্যা জাইমা রহমান। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী 25 ডিসেম্বর দেশের 10টি রুটে বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। সোমবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে 10টি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লির ঢাকা হাই কমিশন থেকে সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রপন্থী এক সংগঠনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে শিলিগুড়িতেও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। নিরাপত্তা বিবেচনায় ভারতীয়দের জন্য সাময়িকভাবে শিলিগুড়ির ভিসা সেন্টারও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আগরতলা ভিসা সেন্টারও বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বাজেট বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে বিপাকে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। মসনদে বসে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে যেন উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরও এক পদক্ষেপে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। তথ্য বলছে, চলমান অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বাজেট আরও বাড়িয়েছেন ট্রাম্প। এরই মধ্যে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন। গণমাধ্যমের তথ্য বলছে, চলতি 2025-26 অর্থবছরে 2 আইন প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনকে বরাদ্দ দেওয়া হয়েছিল $1,900 কোটি। তবে ট্রাম্পের স্বাক্ষরিত এই আদেশের ফলে 2029 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 3.5 বছরের জন্য $17,000 কোটি রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে সংস্থা দুটি। বাজেট বৃদ্ধির এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন সামনে আরও কঠোর অভিযান আসতে পারে। বিশ্লেষকদের মতে, অবৈধ অভিবাসন বন্ধের যে প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, এ সিদ্ধান্ত তারই বাস্তব প্রতিফলন। অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করতেই এমন পদক্ষেপ নিচ্ছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির রোমে বাংলা স্কুল সান্তোসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রোমের হেড অফ চ্যান্সেরি মারজুক ইসলাম। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের অংশগ্রহণে হয় কবিতা আবৃত্তি, জাতীয় সঙ্গীত পরিবেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের কণ্ঠে দেশপ্রেমের কবিতা, তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধ ও লাল সবুজের বাংলাদেশ তুলে ধরা হয়। কানাডার ক্যালগেরিতে উদযাপিত হলো মহান বিজয় দিবস। অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি অফ ক্যালগেরি। কানাডায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলাদেশের বিজয় দিবসের চেতনা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য। আয়োজকরা জানান, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের এই আয়োজন অব্যাহত থাকবে। বাহরাইনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা পর্বে রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার এনডিসি স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। সেই সঙ্গে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মঙ্গল নিশ্চিত করতে দূতাবাসের বিভিন্ন প্রচেষ্টার রূপরেখার কথা উল্লেখ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে হয়ে গেল এক আলোচনা সভা। যৌথ উদ্যোগে ছিল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিয়ন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি সালেহ আহমদ। বক্তারা বলেন, 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর
1971 সালে 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত পরিণতি ঘটে। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার হওয়া 539 জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে 437 জনই বাংলাদেশি। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ। এছাড়াও রয়েছে 46 জন পাকিস্তানি, মিশরীয় 34 জন, ইরিত্রিয়ান 12 জন, সোমালিয়ার 5 জন, সুদানের 2 জন, ইয়েমেনের 2 জন ও ফিলিস্তিনের 1 জন। শুক্রবার আগিয়া গ্যালনির দক্ষিণে সমুদ্র থেকে উদ্ধারের পর গ্যালেনিক কোস্টগার্ড সদস্যদের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় শনাক্ত করা হয়। টার্গেট করে গণমাধ্যমে হামলা গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রুখতে হবে এমন অশুভ শক্তির তৎপরতা। আর কোন ধরনের মব সমর্থন করে না এনসিপি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মব সন্ত্রাসের সাথে সরকারের একটি অংশের প্রশ্রয় থাকতে পারে বলেও ধারণা রাজনীতিবিদদের। পেশা এবং বিভিন্ন সংগঠনের মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ। এখান থেকে দেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার জন্য নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সমাজ, রাজনীতিবিদদের সাথে নিয়ে যৌথ প্রতিবাদ সভা করেছে সম্পাদক পরিষদ ও নোয়াব। সোমবার রাজধানীর একটি হোটেলে মব ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সেখানে উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। পৃথিবীর কোন সমাজ যদি সেটা এগিয়ে যেতে দেয়, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। We have entered into an era of murder. মব প্রকাশটা অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপার এসে গেছে। ঘটনা ঘটার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তো রাষ্ট্রের কাজটা কি? ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে হত্যার ঘটনাকে এক সূত্রে বাধা বলছেন রাজনীতিবিদরা। এখন যেটা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন, সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। মিডিয়ার উপর এমনকি গুরুত্বপূর্ণ খুবই সিনিয়র সম্পাদকদের উপর হামলা হয়েছে। এই ধারাবাহিকতায় এসে এটা ফুলস্টপ হবে, এটা আমরা আশা করি। গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তাতে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। তাই জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। এ সময় মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। প্রতিবাদ শেষে মানববন্ধন করেন তারা। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম কোথায় আছে এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে এই হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইন উপদেষ্টা জানান, হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এদিকে নির্বাচনের আগেই হাদি হত্যার দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভ মিছিল। শাহবাগ থেকে মিছিলটি টিএসসি ঘুরে শহীদ মিনার শেষ হয়। সেখানে সংগঠনের নেতারা শাহবাগে হাদি চত্বরে শহীদি শপথ পাঠের কর্মসূচি ঘোষণা করেন। ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে লঘু করবার জন্য অতিরিক্ত আইজিপিকে দিয়ে বক্তব্য দেওয়ায়, তাহলে আমরা এমন কথা বলবো যাতে আপনি আর ক্ষমতার চেয়ারে থাকবেন না। এর আগে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্থিতিশীলতা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, এই ভুংসুম শেষ।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পর্যালোচনা, বড়দিন ও 31স্টের প্রস্তুতি এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিকে দ্রুত গ্রেফতারের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যা মামলার প্রধান আসামি অবৈধভাবে দেশের বাইরে গেছে কিনা তা জানে না সরকার। ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে, একদিনে ওরকম কোনো পরিবর্তন হয়নি। এখন যদি কোথায় আছে হলে তো তাহলে ধরিয়ে ফেলতাম, দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় না, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারছি না। 25 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। নিরাপত্তা ব্যবস্থা না এখন বলে না, কোনো ধরনের শঙ্কা নেই। এদিকে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, হাদি হত্যা মামলার পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। অন্যদিকে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার ঘটনায় 17 জনকে গ্রেফতার এবং 31 জনকে শনাক্ত করার কথা জানিয়েছে ডিএমপি। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি। ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। জড়িত অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তা চেয়েছেন তিনি। সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। কাটেছিল নিউজ 24 প্রবাসী সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।